এই আঙ্কেলকে শাস্তি দেবেন না। ইনি নির্দোষ। আমি ওনার আইনজীবী হয়ে ওনার এই কেসটি লড়ব। আপনি শুধু আমাকে অনুমতি দিন। পুরো আদালতে পিনপতন নীরবতা নেমে এলো। আইনজীবীদেরও হুঁশ উড়ে গেল। সামনে দাঁড়িয়েছিল এক রোগা পাতলা, খালি পা 12 বছরের ছেলে অর্জুন। ওর কাছে কোনো ডিগ্রি নেই, কোনো আইনি সার্টিফিকেট নেই, কোনো আইনজীবীর ব্যাজ নেই। শুধু একটা বই, একটা কলম আর অনেকখানি সাহস। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা চাওয়ালা, যার নাম ছিল রমেশ, তাকে দেখে হতভম্ব হয়ে গেল। বিচারক নিজের চশমা ঠিক করলেন আর ওই বাচ্চাটিকে এমন একটা কথা জিজ্ঞেস করলেন যে পুরো আদালত স্তব্ধ হয়ে গেল। পুরো ঘটনা জানার জন্য আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। শুরুটা এক রাতের দুর্ঘটনা দিয়ে। কয়েক সপ্তাহ আগের কথা। শহরের বাইরের এলাকায় একটা দ্রুতগামী কালো গাড়ি রাস্তার ধারে ঘুমিয়ে থাকা 4 জন শ্রমিককে পিষে দিয়েছিল। 3 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। তাদের শরীর রাস্তায় পড়েছিল। রক্ত, চিৎকার আর এক অন্ধকার রাত। একজন বয়স্ক মানুষ, তার নাম ছিল ধর্মপাল, হাসপাতালে জীবনের সাথে লড়াই করছিলেন। শরীরের 70% অংশ পুড়ে গিয়েছিল। রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ায় সারা রাত 3 দিন পর্যন্ত তিনি কোমায় ছিলেন। ডাক্তাররা বলছিলেন যদি 24 ঘন্টা বেঁচে যান তবে হয়তো প্রাণে বেঁচে যাবেন। কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল যে বাঁচা কঠিন ছিল। কিন্তু সকাল হতেই গল্প বদলে গিয়েছিল। খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় হেডলাইন। মদ্যপ চাওয়ালা রাস্তায় দ্রুত গাড়ি চালিয়েছে, 4 শ্রমিককে পিষে দিয়েছে, হিট অ্যান্ড রান কেস। পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করল। কিন্তু আসল অপরাধী ছিল এক প্রভাবশালী শিল্পপতির ছেলে বিক্রম সিং, 25 বছর বয়সী। শহরের সবচেয়ে বিপজ্জনক যুবক। মাদকের নেশা, ক্লাবে প্রতি রাতে তাকে পাওয়া যেত। মেয়েদের স্টক করা, নিজের পিস্তল নিয়ে গর্ব করা। আগেও অনেক কেসে তার নাম এসেছিল। মেয়েদের হ্যারাসমেন্ট, একবার কাউকে আঘাত করা, একবার চুরির গাড়ি চালানো, কিন্তু প্রতিবারই বেঁচে গিয়েছিল। তেমন টাকার কারণে। তার বাবা বিক্রম সিং সিনিয়র শহরের সবচেয়ে বড় শিল্পপতি ছিলেন। পুলিশের সাথে, বিচারকের সাথে, মিডিয়ার সাথে, সবার সাথে তার যোগাযোগ ছিল। টাকা কথা বলে। এবারও বিক্রম সিনিয়র নিজের ক্ষমতা আর টাকার ব্যবহার করলেন। পুলিশ কমিশনারকে এক রাতের ফোন, তারপর পরদিন সকালে এক নির্দেশ, একটা গরিব চাওয়ারাকে ধরো, তার নাম রমেশ, তাকে গ্রেপ্তার করো আর মিথ্যে প্রমাণ সাজাও। সাক্ষী বদলানো হলো, সিসিটিভি ফুটেজ এডিট করা হলো, ব্লাড টেস্ট রিপোর্ট ম্যানিপুলেট করা হলো, আর সবকিছু রমেশের উপর চাপিয়ে দেওয়া হলো। রমেশ একজন সাধারণ চাওয়ালা ছিল। না লেখাপড়া জানা, না শক্তিশালী, না প্রভাবশালী। শুধু একটা ছোট দোকান যেখানে সে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করত। চা, সিঙারা আর মাঝে মাঝে ম্যাগি। নিজের বয়স্ক মায়ের ওষুধ, 2 মেয়ের স্কুলের ফি, রোজকার খাওয়া দাওয়া, এটাই ছিল তার পুরো পৃথিবী। সে স্বপ্নেও ভাবেনি যে কোনো দুর্ঘটনার জন্য তাকে অভিযুক্ত হতে হবে। সে জানতও না কোন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এক রাতে পুলিশ দরজা ভেঙে ঢুকল। তুমি অ্যারেস্ট, হিট অ্যান্ড রান কেসে। তারা তাকে লাথি ঘুষি মেরে পেটাতে লাগল। যাবার সময় তার মা চিৎকার করছিল, মেয়েরা কাঁদছিল, কিন্তু কেউ শুনছিল না। রমেশ কিছুই বুঝতে পারল না। আমি এমন কি করলাম? আমার দোকান তো বন্ধই ছিল সেই রাতে। আমি নিজের ঘরে ঘুমাচ্ছিলাম। কিন্তু কেউ শুনলই না। আদালত, যেখানে আইনজীবীরাও বিক্রি হয়ে গিয়েছিল। রমেশকে একজন সরকারি আইনজীবী দেওয়া হলো। তার নাম ছিল অনিল কুমার। একদম অকেজো, অর্থহীন এক আইনজীবী, যার হাতে একসাথে 50টা কেস ছিল, যে প্রতিটি কেস 2 মিনিটে সামলাত, যে ওখান থেকে টাকা খেত। এক অসৎ আইনজীবী, যে কেস লড়ার চেয়ে ডিল করতে বেশি আগ্রহী ছিল। রমেশের সাথে দেখা করেই বলল, শোনো, তুমি স্বীকার করে নাও যে তুমি গাড়ি চালিয়েছিলে নেশার ঘোরে। তারপর আমরা জামিনের জন্য আবেদন করব আর 2-3 মাসে কেস শেষ হয়ে যাবে। রমেশ অবাক হল, কিন্তু আমি গাড়ি চালাইনি, আমার কাছে গাড়িও নেই, আমি তো নিজের ঘরে ঘুমিয়েছিলাম, আমার কাছে সাক্ষী আছে, আমার মেয়েরা আমার কাছে ঘুমাচ্ছিল। অনিল হেসে দিল, বেটা, আইনে এসব কোনো ব্যাপার না, আইনে শুধু প্রমাণ কথা বলে, আর তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ, পুলিশ রিপোর্ট, সাক্ষী, সবকিছু তোমার বিরুদ্ধে। এখানে তো আমি তোমার আইনজীবী, আর আমি তোমাকে পরামর্শ দিচ্ছি স্বীকার করে নাও, না হলে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। রমেশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্রথম আদালতের শুনানি, দিন সোমবার, সময় সকাল 10টা। আদালত জেলা জজ কোর্ট, হল নম্বর 3। বিচারকের নাম ছিল জাস্টিস রাজকুমার, একজন কঠোর কিন্তু ন্যায্য বিচারক। কিন্তু আজ তার সামনে একটা ওপেন অ্যান্ড শাট কেস মনে হচ্ছিল। বিচারক রমেশকে জিজ্ঞেস করলেন, আপনি কি দোষী? আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে তা কি আপনি মেনে নিচ্ছেন? রমেশ মাথা নাড়ল, না জজ সাহেব, আমি নির্দোষ, আমি এমন কিছু করিনি, আমি ইনোসেন্ট। বিচারক কাগজপত্র দেখলেন, কেস ফাইল সবকিছু ক্লিয়ার কাট মনে হচ্ছিল।
সিসিটিভি ফুটেজ রমেশকে গাড়ি চালাতে দেখাচ্ছিল। পুলিশ রিপোর্ট সব বিস্তারিত লেখা ছিল। 4 জন সাক্ষী রমেশের বিরুদ্ধে বয়ান দিচ্ছিল। ব্লাড টেস্ট রিপোর্ট নেশার প্রমাণ দিচ্ছিল। আর একজন সরকারি আইনজীবী যে রমেশকেই দোষী সাব্যস্ত করছিল। সব প্রমাণ পরিষ্কার, জজ সাহেব, এই লোক দোষী। বিচারক বললেন, পরের শুনানিতে নিজের সত্যি নিয়ে আসবে। যদি তুমি সত্যিই নির্দোষ হও তবে প্রমাণ এনো, না হলে এই কোর্ট তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে। আর যদি এই দুর্ঘটনায় কারোর মৃত্যু হয়ে থাকে তবে শাস্তি অবশ্যই হবে। রমেশের হাত পা কাঁপতে লাগল। রোজকার শুনানির পর আদালতের বাইরে একটা বাচ্চা ফাইল ওঠাত। তার খালি পা, তার ছেঁড়া জামা, তার উস্কোখুস্কো চুল যেন কয়েক মাস আঁচড়ায়নি, কিন্তু তার চোখ খুব তীব্র, খুব বুদ্ধিদীপ্ত, খুব গভীর। অর্জুন, এক অনাথ বাচ্চা যার বাবা মা মারা গিয়েছিল, এখন সে আদালতের বাইরের সিঁড়িতে থাকত। রাতে খবরের কাগজ বিছিয়ে ঘুমিয়ে পড়ত, দিনে আদালতে ফাইল বয়ে বেড়াত। সে কিছু টাকা পেত বা কখনো কোনো অ্যাটর্নে তাকে খাবার দিয়ে যেত, কখনো আইনজীবীদের তর্ক শুনত, কখনো ফাইল ওঠাত, লিগ্যাল পেপার্স, কেস ফাইল, চার্জশিট, কখনো আবর্জনা থেকে কুড়িয়ে পাওয়া আইনের বই পড়ত। সংবিধান, ইন্ডিয়ান পিনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড, যেসব বই মিউনিসিপ্যাল বর্জ্যে ফেলে দেওয়া হতো। কিন্তু অর্জুনের কাছে সেই বইগুলো ছিল গুপ্তধন, সেগুলো পড়া, বোঝা, মনে রাখা। একদিন এক বয়স্ক মহিলা তাকে দেখলেন। তুমি এসব কেন পড়ছ বাবা, তোমার স্কুল নেই? অর্জুন হেসে বলল, দিদি, আমার স্কুল তো এটাই, এই আদালতই আমার স্কুল, কারণ এখানে আমি ন্যায় বিচার শিখি। আর দুর্ভাগ্যবশত এখানে অনেক অবিচারও দেখি, কারণ এখানে ন্যায় নয়, ব্যবসা চলছে। আইনজীবীরা ব্যবসা করছে, পুলিশ ব্যবসা করছে, সব ব্যবসায়ী। কেউ যদি সত্যের সাথে থাকে তবে সে জিততে পারে, কিন্তু সত্যের সাথে থাকা যথেষ্ট নয়। সত্যকে প্রমাণে রূপান্তরিত করতে হয়, আর প্রমাণকে সঠিকভাবে উপস্থাপন করতে হয়। এসব আমি শিখতে চাই, যাতে একদিন আমি কোনো গরিব মানুষকে বাঁচাতে পারি, কোনো নির্দোষকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারি। বয়স্ক মহিলার চোখে জল এসে গেল। বাবা, ভগবান তোমাকে সবসময় রক্ষা করুন। কিছুদিন পর যখন অর্জুন রমেশের ফাইল দেখল, আদালতের সিঁড়িতে বসে তার একটা বিষয় খটকা লাগল। গল্পে অনেক অসঙ্গতি ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গাড়ির রং ছিল সাদা মারুতি সুজুকি, নতুন মডেল, ফ্রেশ পেন্ট, পরিষ্কার। কিন্তু পুলিশ রিপোর্টে লেখা ছিল কালো বিএমডব্লিউ, ক্ষতিগ্রস্ত, পুরনো মডেল। এটা সম্পূর্ণ অন্য একটা গাড়ি। আর সেই গাড়ি থেকেই একটা ব্যাগ পাওয়া গিয়েছিল, যাতে 5 লাখ নগদ নতুন নোট, সিরিয়াল নম্বরও ক্রমিক। অর্জুনের মনে হল, এটা তো সাজানো প্রমাণ, সব কিছু ভুয়ো। কেসটা সাজানো হয়েছে। রমেশের পরের শুনানির আগের রাতে অর্জুন রমেশকে গলিতে দেখল। সে জামিনে জেলের বাইরে ছিল, কিন্তু তার মুখটা একটা মৃত মানুষের মতো লাগছিল। কোটরাঘাত চোখ, ফ্যাকাশে মুখ, হাত কাঁপছে। অর্জুন তাকে থামালো। আঙ্কেল? রমেশ তাকালো। একটা রোগা গরিব বাচ্চা। হ্যাঁ বাবা। আঙ্কেল, আপনি নির্দোষ তো? রমেশ মাথা নাড়ল। হ্যাঁ বাবা, আমি নির্দোষ, আমি সত্যি বলছি। অর্জুন বলল, তাহলে আপনি ঘাবড়াবেন না, পরের শুনানিতে আমি আপনার কেস লড়ব। রমেশ বিশ্বাস করতে পারল না। তুমি একটা বাচ্চা, এটা কিভাবে সম্ভব? তোমার কাছে তো আইনের ডিগ্রিও নেই। অর্জুন মুচকি হাসল। আঙ্কেল, আমার কাছে সত্য আছে, আর সত্যই যথেষ্ট। পরের শুনানি, দিন বুধবার, সকাল 10টা। রমেশ একেবারে ভেঙে পড়েছিল। তার মনে হলো এবার শুধু জেল আর জেল। সারা রাত সে ঘুমাতে পারেনি, নিজের মাকে জড়িয়ে ধরেছিল। মা, আমি যদি জেলে চলে যাই তবে তুমি কি করবে, আর আমার মেয়েরা? মা কিছু বলতে পারলেন না, শুধু কাঁদছিলেন। আর তখনই আদালতের দরজা খুলল। অর্জুন ভেতরে ঢুকল, তার জরাজীর্ণ পোশাকে, খালি পায়ে, হাতে একটা ফোল্ডার। সবাই তার দিকে টাকাল। এ কে? একটা বাচ্চা কেন আদালতে? এ কি কেসের কোনো আত্মীয়? বিচারক হেসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বাবা, তুমি কে? অর্জুন এগিয়ে গিয়ে মাথা নিচু করল। ইয়র অনার, আমি অর্জুন, আমি রমেশ আঙ্কেলের হয়ে সওয়াল করতে এসেছি। পুরো আদালতে শোরগোল পড়ে গেল। অনিল, সরকারি আইনজীবী সাথে সাথে চিৎকার করে উঠল, ইয়র অনার, এটা তো আদালতের নিয়ম লঙ্ঘন। একটা বাচ্চা কোনো সার্টিফিকেশন ছাড়া কেস রিপ্রেজেন্ট করতে পারে না, এটা বেআইনি। বিচারক হাত তুললেন। চুপ। চলো বাবা, আগে নিজের নাম, ঠিকানা সব বলো, আর তোমার কেন মনে হয় যে তুমি এখানে কেন আছো? অর্জুন ধীর পায়ে বক্তব্য শুরু করল। ইয়র অনার, আমি এক অনাথ, আমার বাবা মা মারা গেছেন। আমি আদালতের বাইরে থাকি, ফাইল ওঠাই, আর আমি আপনার অনুমতি নিয়ে এই কেসটা দেখেছি, এবং আমি দেখেছি এই কেসে অনেক মিথ্যে আছে। ইয়র অনার, আমি জানি আমার কাছে কোনো ডিগ্রি নেই, কিন্তু আমার কাছে সত্য আছে, আর সত্যই সবচেয়ে বড় ডিগ্রি। পুরো আদালতে বিস্ময়ের ঢেউ বয়ে গেল। বিচারকদের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আইনজীবীরা নিজের জায়গায় অবাক হয়ে রইলেন। বিচারক নিজের চশমা খুলে ফেললেন। তার চোখে একটা আলাদা দ্যুতি ছিল। বাবা, তুমি বোঝো যে আইনজীবী হবার জন্য ল ডিগ্রি দরকার? তোমার কাছে তো এসব কিছুই নেই।
তাহলে তুমি কিভাবে কেস হ্যান্ডেল করতে পারো? অর্জুন সাহসের সাথে জবাব দিল, ইয়র অনার, আমি আইনের বই পড়েছি, আবর্জনা থেকে কুড়িয়ে পাওয়া বই, কিন্তু সত্যি বই। আমি জানি ন্যায় বিচার কি, এবং আমি জানি এই কেসে মিথ্যে আছে। ইয়র অনার, আমি আপনার কাছে শুধু একটা সুযোগ চাইছি, শুধু 1 সপ্তাহ। আমাকে 1 সপ্তাহ সময় দিন, আমি পোক্ত প্রমাণ এনে দেব, এই কেসের সত্য বাইরে আনব, না হলে আমি আর কখনো আপনার সামনে আসব না। বিচারক ভাবলেন। পুরো আদালতে নিস্তব্ধতা ছিল। সবাই ভাবছিল এই বাচ্চা কি পারবে? এটা কি সত্যি? বিচারক অবশেষে বললেন, ঠিক আছে, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। যদি তুমি যাচাইযোগ্য পোক্ত প্রমাণ আনতে পারো, যদি তুমি প্রমাণ করতে পারো যে এই কেসটা সাজানো, তবে আমি কেসটা রিইনভেস্টিগেট করাবো। কিন্তু যদি তুমি ব্যর্থ হও, তবে আমি যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেব, আর তোমার মাথায়ও আদালত অবমাননার চার্জ লাগবে। পরবর্তী শুনানি পরের বুধবার সকাল 10টায়। অর্জুনের কাছে মাত্র 7 দিন ছিল। 1 সপ্তাহ, 7 দিন, 24 ঘণ্টা। আর একটা পুরো সিস্টেমের মুখোমুখি হতে হতো। পুলিশ, দুর্নীতিগ্রস্ত অফিসার, অপরাধী চক্র এবং এক শক্তিশালী শিল্পপতি। কিন্তু তার কাছে সত্য ছিল। প্রথম প্রমাণ, সিসিটিভি ফুটেজ। অর্জুন সোমবার সকালে বেরিয়ে পড়ল। শহরের সব চায়ের দোকান, কফি শপ, রেস্তোরাঁ, যেখানেই সিসিটিভি ক্যামেরা ছিল। কারো কাছে কি দুর্ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ আছে? ওই রাতে কেউ ভিডিও রেকর্ড করেছিল? আপনাদের মনে আছে যখন কালো গাড়িটা লোকেদের পিষে দিয়েছিল? লোকেরা তাকে বোকা ছেলে মনে করছিল। এটা আদালতের ব্যাপার, পুলিশ দেখবে, আমরা কেন জড়াব? কিন্তু রাস্তার ধারে এক দোকানদার বলল, হ্যাঁ, আমার কাছে পুরনো সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু ওটা তো 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যায়, এখন আর কি থাকবে? অর্জুন বলল, প্লিজ, শুধু আপনার পুরনো হার্ড ড্রাইভ বা ব্যাকআপ দেখুন, কখনো কখনো ফুটেজ ম্যানুয়ালি সেভ করা থাকে। দোকানদার তার পুরনো কম্পিউটারের পেছনে একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভ পেল। ওটা ভুলবশত সেভ হয়ে গিয়েছিল। সে ওটা কম্পিউটারে প্লাগ করল, আর সেখানে ছিল দুর্ঘটনার সম্পূর্ণ ফুটেজ। তাতে পরিষ্কার দেখা যাচ্ছিল একটা সাদা মারুতি সুজুকি গাড়ি দ্রুত গতিতে অ্যাক্সিলারেট করল, আর তারপর ইচ্ছে করে শ্রমিকদের পিষে দিল। এটা দুর্ঘটনা ছিল না, এটা ইচ্ছাকৃত কাজ ছিল। আর চালকের মুখটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ওটা বিক্রম সিং ছিল, একদম পরিষ্কার। পুলিশ রিপোর্টে কালো BMW লেখা ছিল, এটা মিথ্যে ছিল। দ্বিতীয় প্রমাণ, নম্বর প্লেট। মঙ্গলবার দুপুরে সেই রাস্তায় রোজ বসে এমন এক পানওয়ালাকে খুঁজতে হলো। অর্জুন তার দোকান খুঁজে পেল। দাদা, আপনার কি ওই দিনের দুর্ঘটনার কথা মনে আছে? পানওয়ালা বলল, হ্যাঁ বাবা, কি করে ভুলব? ওই রাতে আমি নিজে দেখেছিলাম একটা গাড়ি দ্রুত গতিতে আসছিল, আর আমি ভাবলাম যদি কিছু ভুল হয়ে যায়, তাই প্রমাণের জন্য নম্বর প্লেটটা খেয়াল রাখি, তাই আমি আমার ফোন দিয়ে ছবি তুলে নিয়েছিলাম। অর্জুনের চোখে খুশির ঝিলিক দেখা দিল। দাদা, আপনার কাছে ওই অরিজিনাল ছবিটা আছে? পানওয়ালা তার ফোনে পুরনো ছবিটা খুলল, আর সেখানে ছিল একটা ঝকঝকে পরিষ্কার ছবি। গাড়ির নম্বর প্লেট VK5 BMW, বিক্রম সিংয়ের ব্যক্তিগত রেজিস্ট্রেশন। তৃতীয় প্রমাণ, ব্লাড রিপোর্ট। বুধবার সকালে আদালতের কাছেই একটা মিউনিসিপ্যাল হাসপাতাল ছিল, যেখানে দুর্ঘটনার প্রথম ভিকটিমকে ভর্তি করা হয়েছিল। অর্জুন হাসপাতালের মেডিকেল রেকর্ডস ডিপার্টমেন্টে গেল। হাসপাতালের হেড ক্লার্ককে টাকা দিল। অর্জুনের কাছে কিছু পুরনো নোট ছিল, যা সে তার দিনের পরিশ্রমে পেয়েছিল। সে ভিকটিমের অরিজিনাল ব্লাড রিপোর্ট বের করল। তাতে অ্যালকোহলের কোনো চিহ্ন ছিল না। টক্সিকোলজি রিপোর্ট সম্পূর্ণ ক্লিন ছিল, কিন্তু পুলিশ রিপোর্টে লেখা ছিল ভিকটিম মদ্যপ ছিল, ইনটক্সিকেটেড লেভেল হাই, নেশায় হুঁশ ছিল না। এটা মিথ্যে ছিল। চতুর্থ প্রমাণ, গাড়ির যন্ত্রাংশ। বৃহস্পতিবার শহরের বাইরের এলাকায় একটা স্ক্র্যাপ ইয়ার্ড ছিল, যেখানে ভাঙাচোরা গাড়ির পার্টস রিকভার করা হতো। অর্জুনকে স্ক্র্যাপইয়ার্ডের মালিককে খুঁজতে হলো। সে পুরনো আমলের মানুষ ছিল, কিন্তু যখন অর্জুন কেসটার ব্যাপারে বলল, তখন তার মনে পড়ে গেল। হ্যাঁ, আমি এমন একটা অ্যাক্সিডেন্ট কেস শুনেছিলাম। কিছুদিন আগে একটা BMW আনা হয়েছিল, ড্যামেজড, কোনো এক দুর্ঘটনায়। তার পার্টস আলাদা করা হয়েছিল। অর্জুন সেই লোহার টুকরোগুলো পেয়ে গেল, গাড়ির ফ্রেম, ইঞ্জিনের পার্টস, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চেসিস প্লেট। তাতে সব কিছু লেখা ছিল। ম্যানুফ্যাকচারিং ডেট 2020, চেসিস নম্বর ABC123XYZ 2020, ওনার বিক্রম সিং, 15 লাক্সারি অ্যাপার্টমেন্টস, XYZ সিটি। আর সেই রসিদটাও খুঁজে পেল, যা স্ক্র্যাপইয়ার্ডের রেকর্ডে সেভ করা ছিল। পঞ্চম প্রমাণ, আসল সাক্ষ্য। শুক্রবার অর্জুনকে সেই দোকানদারদের খুঁজতে হলো, যারা দুর্ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল, কিন্তু যারা পুলিশকে মিথ্যে বয়ান দিয়েছিল। অর্জুন এলাকার সব দোকানে জিজ্ঞেস করল। অবশেষে সে এক পুরনো দোকানদারকে পেল, যার নাম ছিল রাজ ভার্মা। সে খুব নার্ভাস ছিল। বাবা, যদি এই কথা জানাজানি হয়, তবে ওরা আমাকে মেরে ফেলবে। অর্জুন তাকে আশ্বস্ত করল, দাদা, আমি আপনাকে কোর্টের ভেতরে নিরাপদ রাখব,
পুলিশ আপনাকে প্রোটেক্ট করবে। রাজবর্মা শেষমেশ নিজের সত্যি স্বীকারোক্তি দিল। হ্যাঁ, আমি দুর্ঘটনার সময় ওখানে ছিলাম, আর আমি পরিষ্কার দেখেছি একটা সাদা গাড়ি মারুতি সুজুকি ছিল। কিন্তু পুলিশ আমাকে টাকা দিয়েছিল আর বলেছিল বলো কালো বিএমডব্লিউ ছিল। রমেশকে ফাঁসিয়ে দাও, বাকিটা আমরা সামলে নেব। আর আমি ভুল করেছি, কিন্তু বাবা এখন আমি সত্যি বলতে চাই। আদালতে উপস্থাপনা। শনিবার সকালে অর্জুনের কাছে একটা মোটা ফোল্ডার ছিল, সব প্রমাণ দিয়ে সাজানো, নথিবদ্ধ, সঠিকভাবে প্রস্তুত। পরের শুনানি বুধবার সকাল 10টায়। আদালত কানায় কানায় পূর্ণ ছিল, কারণ এটা খুব অস্বাভাবিক একটা কেস হয়ে দাঁড়িয়েছিল। একটা রাস্তার ছেলে যে বড় আইনজীবী হওয়ার দাবি করছে। অর্জুন ধাপে ধাপে সব প্রমাণ উপস্থাপন করল, সিসিটিভি ফুটেজ, ফটোগ্রাফ, রিপোর্ট, সাক্ষীদের সাথে। বিচারকের চোখ ছানা বড়া হয়ে গেল। এসব তুমি এক সপ্তাহে কিভাবে জোগাড় করলে? এই তথ্য তো পুলিশের কাছেও নেই মনে হচ্ছে। অর্জুন সাধারণ একটা কথা বলল, ইয়োর অনার, সত্যকে খোঁজার জন্যে শুধু একটা জিনিস দরকার, সাহস। আর আমার কাছে সেটা ছিল। চূড়ান্ত রায়। সব প্রমাণ দেখার পর, প্রতিটি মিথ্যে পরীক্ষা করার পর, প্রতিটি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যাচাই করার পর বিচারকের রায় এলো। রমেশ সব অভিযোগ থেকে খালাস, বেকুসুর খালাস। এই আদালত আপনাকে নির্দোষ ঘোষণা করছে। বিক্রম সিংকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, হিট অ্যান্ড রান এবং কালপেবল হোমিসাইডের জন্যে। পুলিশ অফিসাররা যারা কেসটা ম্যানিপুলেট করছিল তারা সাসপেন্ড হল এবং তদন্তের জন্য পাঠানো হল। সরকারি আইনজীবী অনিল কুমারকে বার থেকে সাসপেন্ড করা হল। বিচারক অর্জুনকে নিজের কাছে ডাকলেন, তার মাথায় স্নেহের হাত রাখলেন। বাবা, আজ তুমি আইন নয়, নিজের বিবেককে জিতিয়েছ। যে আইনজীবী, যে পুলিশ, যে পুরো সরকারি সিস্টেম যা করতে পারেনি, তুমি একটা বাচ্চা হয়ে তা করে দেখিয়েছ। তোমার জন্যে আমার কাছে কোনো শাস্তি নেই, শুধু একটা উপহার আছে। আর তিনি অর্জুনকে একটা ল ডিগ্রির সার্টিফিকেট দিলেন। যখন তুমি বড় হবে, এই সার্টিফিকেট তোমাকে সঠিকভাবে আইনজীবী হতে সাহায্য করবে। আর ততদিন পর্যন্ত তুমি আমার আদালতে জুনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ করতে পারবে। অর্জুনের নতুন জীবন। অর্জুন এখন আদালতের অফিসিয়াল জুনিয়র অ্যাডভোকেট হয়ে গেল। ফর্মাল ডিগ্রি ছিল না, কিন্তু বিশ্বাসযোগ্যতা ছিল, সত্যের সঙ্গ ছিল। রমেশের খুশি। যখন রমেশ নিজের দোকানে ফিরল, তার মা তাকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে জল পড়ছিল। বাবা, তুমি বেঁচে গেছ, ঈশ্বর আমাদের বাঁচিয়ে দিয়েছেন। তার মেয়েরা দৌড়ে এলো। বাবা, বাবা! অর্জুন তার দোকানে প্রতি সন্ধ্যায় চা খেতে আসত। আঙ্কাল, আপনি জানেন, যদি আপনি সত্যি বলতে থাকতেন তবে ন্যায়বিচার নিশ্চিত ছিল। ন্যায়বিচার কখনো দেরি করে, কিন্তু কখনো হারিয়ে যায় না। বন্ধুরা, এটা শুধু একটা গল্প নয়, এটা লাখো মানুষের গল্প যারা প্রতিদিন ভুল বিচারের শিকার হয়। একটা বাচ্চার কোনো ডিগ্রি দরকার নেই যদি তার কাছে সত্য থাকে। কেউও যে কোনো বয়সে যদি সাহস আর সত্যের সাথে দাঁড়ায়, তবে পুরো সিস্টেমও বদলে যায়। যদি এই গল্প আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, সত্যের জন্যে আইনজীবী নয়, সাহস চাই। কারণ যতক্ষণ আমরা সত্যের সাথে দাঁড়িয়ে থাকব, ততক্ষণ কোনো মিথ্যে, কোনো সিস্টেম আমাদের হারাতে পারবে না।